অনেকেই মনে করেন ছোটবেলায় গান শেখা সহজ, কিন্তু 40 বা 50 বছর বয়সের পরে গলা আর আগের মতো কাজ করে না। তাই গান শেখা কি সম্ভব? গলা শক্ত হয়ে যায়, শ্বাস নিয়ন্ত্রণ কমে যায়, উচ্চ সুরে উঠতে সমস্যা হয়। কিন্তু আসল সত্যটা কি? অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম, আমার বয়স 40 হয়ে গিয়েছে, কিংবা অনেকে 35+, তাহলে আমি কি গান শুরু করতে পারি? আমি গান শিখতে চাই, গানকে খুব ভালোবাসি, কিন্তু মনে জোর পাই না। মনে হয় এখন কি আর আমার দ্বারা গান হবে? আজ ওই সমস্ত সদস্যদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি, কারণ অনেকের এই কমন প্রশ্ন, যেমন 35+, 40+, 50+, 60+, সকলেরই একটাই প্রশ্ন, বয়স হয়ে গেলে বোধহয় আর গান শেখা সম্ভব হয় না, তাই না ম্যাডাম? তাই ভাবলাম যে এই টপিকের ওপরে আপনাদেরকে বুঝিয়ে একটা ভিডিও তৈরি করি, যেখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট জানতে পারবো। প্র্যাকটিক্যাল রিজন যতক্ষণ আপনারা বুঝতে না পারবেন, ততক্ষণ নিজেকে ইমপ্রুভও করতে পারবেন না। তাই আজকে এই ভিডিওতে আমি বলবো যে ইয়াং এজ এবং ওল্ডার এজে গলার কি পার্থক্য হয়, কি কি সমস্যা হয়, এবং তার প্র্যাকটিক্যাল সলিউশন নিয়েও ডিসকাস করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্ক্রল করে করে দেখবেন না, তাহলে মিস করবেন অনেক কিছু। আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আপনারা বুঝতেই পেরেছেন আজকের টপিক কি নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোথা থেকে আমার চ্যানেলে জুড়েছেন সেটা লিখতে কিন্তু ভুলবেন না, তাহলে আমরা একে অন্যের সাথে জুড়তে পারবো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক ইন্টারেস্টিং টপিকের ওপরে আপনারা ক্রমাগত ভিডিও পেতেই থাকবেন। চলে আসি আজকের ডিসকাশানে। মূলত আজকে আমরা ডিসকাস করব যেটা আমাদের মনে হয় যে ইয়াং এজ গান গাওয়াটা একটা সঠিক টাইম, কিন্তু যদি সেই বয়সে আমরা সুযোগ পেলাম না, বা পেয়েছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি, আবার একটা বয়সে সেই ইচ্ছাগুলো জাগছে, তাহলে সেই বয়স হয়ে যাওয়ার পরে বোধহয় আর সম্ভব নয় গান শেখা। এই ধারণাটা কিন্তু অনেক মানুষের মধ্যেই জন্মায়। তাহলে চলুন আজকে বুঝি ব্যাপারটা কি। প্রথমে জানি যে ইয়াং এজে আমাদের গলার কন্ডিশন কেমন থাকে। ইয়াং এজে ভোকাল কর্ড ফ্লেক্সিবল থাকে, এটা আমরা সবাই জানি, কারণ মাসেল ইলাস্টিসিটি বেশি থাকে, ব্রিথিং স্ট্রং থাকে, লার্নিং স্পিড বেশি থাকে, আর ফিয়ার এবং হেজিটেশন দুটোই কম থাকে। তাহলে আমরা জানলাম যে ইয়াং এজে এই প্লাস পয়েন্টগুলো আছে। এবারে দেখি 40+ এজে বা 35+ এজে কি প্রবলেম আমরা ফেস করি। সবার প্রথম, গলা স্টিফ হয়ে যায়। নেক্সট, ব্রেথ কন্ট্রোল কমে যায়। থার্ড, সুর আনস্টেবল হয়। ফোর্থ, হাই নোটে স্ট্রেন হয়। 5, কনফিডেন্স কমে যায়। তাহলে দেখলাম যে 40+এ আমরা কোন কোন প্রবলেম সাধারণত ফেস করি। আর আমার মনে হয় যে প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই প্রবলেমগুলো একটু ওল্ডার এজ, মানে যদি 35+ আমি ধরে নিই, সেখান থেকে আপ টু 70 প্রত্যেকেরই এর মধ্যে কিছু না কিছু প্রবলেম অবশ্যই গলায় হয়ে থাকে। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রুথ, মানে গুরুত্বপূর্ণ সত্যটা কি। ভোকাল কর্ড আসলে কি? ভোকাল কর্ড বলে যে আমরা এত সম্বোধনা করি, তো এই ভোকাল কর্ডটা কি? ভোকাল কর্ডটা হলো একটা মাসল। এই ভোকাল কর্ড একটা মাসলের মতো ব্যবহার হয়। যেভাবে একটা মাসল কাজ করে, ঠিক আমাদের ভোকাল কর্ডও কিন্তু সেইভাবেই কাজ করে। তাই প্র্যাকটিস করলে স্ট্রং হবে মাসলের মতো, আর প্র্যাকটিস না করলে উইক হবে। যদি আপনি প্র্যাকটিস করেন, ঠিক মাসলের মতোই কিন্তু আমাদের ভোকাল কর্ডটা কাজ করে। তাই এইটুকু ধারণা আমাদের স্পষ্ট হলো যে এজ গান গাইবার জন্য কোনো ব্যারিয়ার নয়। আপনারা যে সমস্যাগুলো উপলব্ধি করেন, যে সমস্যাগুলো আপনারা ফেস করেন, সেই সমস্যার আসল সমাধান হলো প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস এবং টেকনিক। এই দুটো আপনাদের ভীষণ দরকার। তাই এজ কোনো ব্যারিয়ার নয়, প্র্যাকটিসই আসল। তাহলে
যদি আপনি গান গাইতে অসফল হন, গান গাইতে পারছেন না, সেটা আপনার এজের দোষ নয়, সেটা কোথাও না কোথাও আপনার মাইন্ড সেটে প্রবলেম। আপনার মাইন্ড সেট প্রপার করতে হবে, আর আপনাকে প্র্যাকটিসে ফোকাস করতে হবে প্রপার টেকনিকের সাথে। এবারে চলুন আমরা সলিউশন নিয়ে আলোচনা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সলিউশন 1, ডেইলি জেন্টল রেয়াজ। তার মানে শুরুতে একদম আস্তে রেয়াজ শুরু করতে হবে, এবং বিগিনিং সেশন আপনাকে 15 মিনিটই রাখতে হবে। কিন্তু আজ আপনার হাতে সময় আছে তাই 2 ঘন্টা রেয়াজ করে ফেললাম, সেটা করলে হবে না। যদি আপনি নতুন করে গান শুরু করছেন তাহলে খেয়াল রাখবেন শুরুতে 1 সপ্তাহ 15 মিনিটের বেশি একটা সেশন আপনি করবেন না। দিনে 4-5 বার বসুন, কিন্তু 15 মিনিট ডিউরেশনের বেশি নয়। আর খুব সফট রেয়াজ, মানে যেখানে আপনার গলায় কোনো জোর পড়বে না। সিম্পল সা রে গা মা পা, পা মা গা রে সা, কিংবা লোয়ার অক্টিভ সা নি ধা পা, পা ধা নি সা, এইটুকু মধ্যে রেয়াজ রাখলে, এটা নর্মালি আমাদের চেস্ট ভয়েস আমরা ইউজ করি, তাই গলায় জোর পড়বার সম্ভাবনা কম থাকে। সলিউশন 2, ব্রিথিং এক্সারসাইজ। ডিপ ব্রিথিং করুন। 4 সেকেন্ড ইনহেল করুন, 4 সেকেন্ড হোল্ড করুন এবং 6 সেকেন্ড এক্সহেল করুন। এই প্রসেসে ব্রিথিং নেওয়া এবং ছাড়া, এই দুটো কিন্তু টেকনিক্যালি ডেভেলপ করা দরকার, যে আপনি ব্রিথিংটা নিলেন আর এক ঝটকায় সেই ব্রিথিংটা ছেড়ে দিলেন, নিঃশ্বাসটা ছাড়লেন, নিঃশ্বাসটা নিলেন আর সেই নিঃশ্বাসটা সঙ্গে সঙ্গে সেটাকে একই সাথে আপনি রিলিজ করে দিলেন। তাহলে ব্রিথিংটা ছাড়বারও একটা টেকনিক থাকে, তাই কিভাবে হোল্ড করে আস্তে আস্তে ছাড়তে হবে সেই টেকনিকটার জন্য একটা ফর্মুলা দিলাম। এইভাবে ব্রিথিংটা রোজ রিয়াজ করবার আগে 5 থেকে 6 বার প্র্যাকটিস করুন। সলিউশন 3, কমফোর্টেবল স্কেলে প্র্যাকটিস করুন। হাই স্কেল অ্যাভয়েড করুন। যখন একটা লম্বা টাইমের পরে আপনি শুরু করছেন, তখন আপনি অলওয়েজ 1 বা 2 স্কেল নিচে থেকে প্র্যাকটিস শুরু করুন, আর আস্তে আস্তে একটার পর একটা আপনার স্কেলটাকে আগে বাড়াবার চেষ্টা করবেন। শুরুতেই কোনো হাই স্কেলে একদম স্টিকি হবেন না, কারণ অনেক সময় হয়তো আপনি আগে কখনো গান শিখতেন, সেই সময় হয়তো মেল হলে সি শার্প বা ফিমেল হলে এ বা এ শার্পে গাইতেন, তাই আপনি একটা এজের পরেও ভাবলেন এখান থেকেই শুরু করি, সেটাও একটা অনেক বড় ভুল হয় আমাদের প্র্যাকটিসের শুরুতেই। তাই নতুন করে শুরু করছেন যখন, আর যদি ডাইরেক্ট ওই এজে গিয়ে শিখছেন, তাহলে ইন জেনারেল যে স্কেল ফিমেলের জন্য হয় বা যে স্কেল বা পিচ মেলের জন্য হয়, তার থেকে 1 বা 2 স্কেল নিচে নেমে এসে প্র্যাকটিসটা শুরু করতে হবে। তাই হাই স্কেল অ্যাভয়েড করুন। সলিউশন 4, ডেইলি এভরিডে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইটার ওপরে আপনাকে ফোকাস করতে হবে, তাহলেই কিন্তু কনসিস্টেন্সি আসবে। আর গানের ক্ষেত্রে কনসিস্টেন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই ডেইলি প্র্যাকটিস করুন। সো সলিউশন 5, পেশেন্স রাখুন। ভয়েস ইমপ্রুভ হতে সময় লাগে, ভয়েস ইমপ্রুভ গ্র্যাজুয়ালি হয়। এমন নয় আজকে আমি রেয়াজ করলাম আর কালকেই আমার গলা একদম খুলে সুন্দর স্কেলে সেট হয়ে যাবে। এই জন্য গান শিখবার আগে আমি আমার স্টুডেন্টদের সবসময় বলে থাকি, গান শিখবার আগে 2 প্রশ্ন নিজেকে করো, যে তোমার কাছে সময় আছে কিনা আর তোমার মধ্যে পেশেন্স আছে কিনা। যদি গান শিখবার আগে এই 2টোর আনসার ইয়েস হয়, তবেই আপনি গান শিখবার জন্য ভাবুন বা আগে বাড়ুন। যদি এই 2টো আপনার মধ্যে না থাকে, অলওয়েজ আপনি এক্সকিউজ তৈরি করছেন, তাহলে কিন্তু গান শেখার ইচ্ছাটা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আপনার গান শেখা সম্ভব নয়, আর সেই গানে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে না। কনক্লুশনে কি আসলাম আমরা, যদি আপনার এজ 40+, 50+ বা 60+ হয়, তবুও আপনি ভালো সিঙ্গার হতে পারবেন। হ্যাঁ, যদি আপনার এজ 40+, 50+ কিংবা 60+ হয়, তবুও আপনি ভালো সিঙ্গার হতে পারবেন। কারণ আপনারা এখন বুঝতে পেরেছেন যে গান শেখার জন্য এজ কোনো ম্যাটার নয়, প্র্যাকটিসই সাকসেসের সিক্রেট। যদি আপনি নিয়মিত সঠিক টেকনিকের সাথে প্র্যাকটিস করতে পারেন, তবেই কিন্তু আপনার সাকসেস হতে বাধ্য। আর মনে রাখতে হবে এই 3টি জিনিসকে, রাইট প্র্যাকটিস, রাইট টেকনিক অ্যান্ড রাইট মাইন্ডসেট।
এই তিনটে কিন্তু গান শেখবার ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই তিনটে জিনিসকে গান শেখবার আগে সেট করতে হবে, মাইন্ড সেট করতে হবে। আর গান শেখবার সময় রাইট প্র্যাকটিস এবং রাইট টেকনিক, এই তিনটেকে কিন্তু মাথায় নিয়ে আপনাকে গান শেখার জার্নি শুরু করতে হবে। তাই আজকের আলোচনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এই যে আপনারা প্রশ্ন করেন আমার এত বয়স হয়ে গেছে, আমার দ্বারা কি আর হবে, আমি কি আর শিখতে পারবো, তাহলে তার আনসার আশা করি আপনারা আজকে পেয়ে গিয়েছেন। আর আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। তাই আশা করব আর নিজেকে এই প্রশ্ন করে নিজে কষ্ট পাবার কিছুই নেই। তার থেকে যদি আপনি গানকে ভালোবাসেন তাহলে কোমর কষে যে পয়েন্টগুলো বললাম, রাইট প্র্যাকটিস, রাইট টেকনিক অ্যান্ড রাইট মাইন্ডসেট, এই তিনটে পয়েন্টে ফোকাস করুন। তাহলে অবশ্যই আপনি একজন ভালো সিঙ্গার হয়ে উঠতে পারবেন। আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক এমন সিঙ্গার আছেন যারা অনেক বয়সে গিয়েই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ থেকেই শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।